অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত বিদগ্ধ মানুষ, যার ছেলেবেলার অনেকটা সময় দেওঘর ঠাকুর বাড়িতে কেটেছেন। তিনি শিক্ষা জীবনে একদিকে স্কলার, তিনি একাধারে ক্যান্সার রিসার্চার, অতিথি অধ্যাপক ভিজিটিং লেকচারার হিসেবে যাদবপুর ইউনিভার্সিটিতে, নাইপার হায়দ্রাবাদে এবং আইআইটিএস, এনআইটিএস, এআইআইএমএস, আইজার এবং বিভিন্ন ইনস্টিটিউশনে ভিজিটিং লেকচারার হিসেবে যিনি উপস্থিত থাকেন। অত্যন্ত বিদগ্ধ মানুষ। তার সবচাইতে আরো একটা বড় পরিচয়, আমাদের সৎসঙ্গ জগতের আইকনিক পুরুষ, সকলের নয়নের মণি, অশেষ শ্রদ্ধেয় শ্রীযুক্ত মণিলাল চক্রবর্তী মহাশয়ের, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত্র পাঞ্জাধারী দীক্ষাদাতা কর্মী, 95 বছর বয়সী, তার জ্যেষ্ঠ পুত্র। আমরা আজকে এই বিদগ্ধ মানুষকে পেয়েছি, অত্যন্ত ব্যস্ত মানুষ। আমরা তার কাছ থেকে কিছু প্রিয় পরমের কথা কীর্তন শুনবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অশেষ শ্রদ্ধেয় শ্রীযুক্ত বেদদ্যুতি চক্রবর্তী দাদা। জয়গুরু। শ্রদ্ধেয় বেদদ্যুতি দা, জয়গুরু জয়গুরু। আপনাকে বিনম্র আহ্বান জানাই প্রিয় পরমের কিছু কথা বলতে। দাদা শোনা যাচ্ছে? জয়গুরু শোনা যাচ্ছে? আগে দাদা, জয়গুরু জয়গুরু। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? আগে শোনা যায়। আপনি 7:35 পর্যন্ত করবেন। 7:35। আচ্ছা, আমি হয়তো তার আগেই চেষ্টা করব। আমি যতখানি বলতে পারি আমি চেষ্টা করব, ঠিক আছে? জয়গুরু জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজকে খুব সুন্দর সকাল, রবিবার। রবিবারে তো কাজ থাকে না, অফিস যেতে হয় না, ছেলেমেয়েরাও আজকে বাড়িতেই আছে। এবং খুব সত্যি কথা বলতে গেলে একটু হয়তো দেরি হয়ে যায় উঠতে রবিবারে, সারা সপ্তাহে কাজের পর। ওদেরও স্কুল থাকে, ওরাও একটু হয়তো শুয়ে থাকে। যে নিজের দিকে যখন দেখি, সত্য কথা বলার চেষ্টা করি যে সকালে উঠতে পারি তা না। তো আজকের আপনারা সুযোগ করে দিয়েছেন আমাদের সবাইকে সকালে ওঠার। আমাদের মানে এই যে আমি বসে আছি, আমার ডান দিকে আমার ছেলে বসে আছে, শ্বশুর মশাই এসছেন আমাদের কাছে, উনি বসে আছেন, আমার স্ত্রী বসে আছেন। আমরা সবাই আজকে সকালবেলা উঠে একসাথে আমরা বসে পড়েছি এবং আমরা এই কীর্তন গান কিছুক্ষণ ধরে শুনছিলাম ঠাকুরের। তো এই সুযোগটা আপনারা আমাদের করে দিয়েছেন। আজকে রবিবার সকালটা মনে হয় আমাদের ভীষণ সুন্দরভাবে শুরু হলো। আর এই মুহূর্তে আমি কথা বলছি হায়দ্রাবাদ থেকে। আমি এখানেই থাকি, কারণ আমার কর্মজীবন, আমি যখন দেওঘরে ছিলাম ছোটবেলা, সেখানে ক্লাস 10 অব্দি আমি পড়াশোনা করেছিলাম সৎসঙ্গ তপবন স্কুলে। তারপর সেখান থেকে পড়াশোনার পর আমি কলকাতা চলে আসি। 11-12-এ আমি ভর্তি হই বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে। সেখানে আমি 2 বছর পড়ে তারপর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ি। সেখানে প্রায় 6 বছর কাটিয়ে আমি ঔরঙ্গাবাদ চলে যাই একেবারে। আমার এখনো মনে আছে 4টে ক্যারি করে ঔরঙ্গাবাদে চলে, অনেক কষ্ট করতে দেখেছি আশ্রমে। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। যেটুকু আশ্রম থেকে বাবা অর্থ বা অ্যালাউন্স বলা হতো পেতেন, বা যেটুকু বাবা ঋত্বিকি পেতেন, তাতে আমাদের সংসার খুব কষ্ট করে চলতো। মাকে এটাও দেখেছি, মা কাগজের যুগান্তর পত্রিকা তখন রাখা হতো, আর এই যুগান্তর পত্রিকা থেকে মা ঠোঙা বানাতেন, আর সেই ঠোঙা বিক্রি করে যেটুকু উপার্জন হতো সেখান থেকে আমাদের অনেকখানি নির্বাহ হতো। এইভাবে মা বাবা আমাকে চেষ্টা করেছেন অনেক কষ্ট করে আমাদের 3 ভাইকে যতখানি তাদের সামর্থ্য সেই সমর্থন দিয়ে আমাদের কলকাতা পাঠানোর। আমাদের 3 ভাইকেই ওনারা চেষ্টা করেছেন। তখন ওটা মনে হতো যে আমি জীবনে যখন প্রতিষ্ঠা হব, অন্তত ওদের যেন সেই কষ্টটা না হয়। তো সেই জায়গা থেকে খুব বাইরে চলে আসা আমার। আমি প্রথম বাইরে চলে আসি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। সেখানে ওখার্ট কোম্পানিতে ওদের বায়োটেকনোলজি রিসার্চ ডিভিশনে
আমার গবেষণার চাকরি হয়, তখন মা বাবাকে আমি, আমার এখনো মনে আছে, 800 টাকা মাকে, 800 টাকা বাবাকে আমি পাঠাতাম ওখান থেকে। আর ভাইরা থাকতো, ওদের পড়াশোনার বাবদ আমি কিছু টাকা পাঠাতে পারতাম। কিন্তু মানে এখন তো আমি পাঠাচ্ছি, কিন্তু আমি আমার বড় হয়ে ওঠার পেছনে বাবাকে অনেকে অনেক অনেক রকম ভাবে সাহায্য করেছেন, অনেক মানুষেরা, যাতে আমি দাঁড়াতে পারি আমার জীবনে। সুতরাং এইভাবে আমাদের জীবন এগিয়ে গেছে। আর এখন আমি মহারাষ্ট্র থেকে চলে এসেছি একেবারে হায়দ্রাবাদে, নিজামের শহরে। সেখানে ডক্টর রেড্ডিস কোম্পানিতে আমি অনেকদিন গবেষণার কাজে ছিলাম। আমাদের একটি ওষুধ এখন আমার মনে পড়ে, যখন ওই ক্যান্সার রিসার্চ এখানে করতাম, খুব প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের একটা ওষুধ ছিল, যে ওষুধটা পৃথিবীর একটা কোম্পানি আবিষ্কার করতো। 1997 সালে সেই ওষুধটার নাম ছিল ম্যাবথেরা, যেটা বাইরের একটা কোম্পানি, রোশ কোম্পানি, যেটা বিক্রি করতো সারা পৃথিবীতে। ওই ওষুধটার দাম ছিল 1,04,000 টাকা, ক্যান্সারের ওষুধ 1,04,000 টাকা। আর তখন আমাদের কোম্পানিতে সেই কাজটা শুরু হলো। আর আমরা সবাই ভাবতাম, এবং আমাদের যিনি নেতা ছিলেন, অধিনায়ক ছিলেন, ডক্টর রেড্ডি, উনি আমাদের বলতেন যে বেদা, এই ওষুধটা 1,04,000 টাকা দাম, আমরা যদি এই ক্যান্সারের ওষুধটা আরো সস্তায় আমরা মানুষের জন্য তৈরি করতে পারি, তাহলে মানুষ মানে মারা যাবে না। এত দাম দিয়ে মানুষ এরকম 6টা কিনতে হয়। কেমোথেরাপি সাইকেল যখন চলে, কোনো একটা ক্যান্সার পেশেন্টের ওপরে 6টা ওষুধ কিনতে হয়, খেতে, ইঞ্জেকশন দিয়ে বডিতে পুশ করতে হয়। 6টা মানে 6 লাখ টাকা দাম। এখনো মনে আছে, 3-4 বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছিলাম। মানে আমাদের ওই মনে ওই কথাটাই হতো যে এই ওষুধটা আরো কিভাবে আমরা সস্তায় বানাতে পারি, তার গুণগত মানকে একেবারে অক্ষুণ্ণ রেখে আমরা সেই ওষুধটার জন্য দিনরাত পরিশ্রম করতাম। শুধু আমি না, আমি তো একজন সামান্য সেই দলের সামান্য একজন সৈনিক ছিলাম। আমার মতো হয়তো 200 জন বিভিন্ন টিমে ভাগ হয়ে তারা কাজ করে যেত। সোলজাররা যেমন যুদ্ধ করে, তারা হয়তো ফ্রন্টে যায়, আর ল্যাবরেটরিতে কিংবা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে আমরা চেষ্টা করতাম যে আর কিভাবে দামটা কমানো যায়। আমার এখনো মনে পড়ে 2007 সালের 28শে এপ্রিল এই ওষুধটা যখন আমাদের এখানে একটা হোটেলে লঞ্চ হলো, হোটেল নোভোটেলে, সারা ভারতবর্ষের সমস্ত ক্যান্সার স্পেশালিস্টরা সেই অনুষ্ঠানে এসেছিল। আমিও অনুষ্ঠানে চলে গেছিলাম, যে আমি দেখতে চাই যে ওষুধটার নিয়ে আমরা এতদিন কাজ করেছি, সেই ওষুধটা আজকে উদ্বোধন হবে, আজকে থেকে সেই ওষুধটা মানুষ পাবে, মানে দ্বিতীয় কোম্পানি হিসাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এবং আমরা ওষুধটার দাম রাখতে পেরেছিলাম 39,999 টাকা। আমার এখনো মনে আছে যে 1,04,000 টাকা থেকে দামটা 39,999 টাকা, সেই ওষুধটার দাম আমরা রাখতে পেরেছিলাম। আর এখন ওষুধটার দাম আরেকটু কমে গেছে, আরো অনেক কোম্পানি সেটা তৈরি করছে। কিন্তু সেসব দিনগুলো আমাদের অনুপ্রেরণার কারণ ছিল যে যে মানুষ ক্যান্সার যাদের হয়, যাদের শরীরে, তারা অত্যন্ত যন্ত্রণা নিয়ে তারা থাকে। আমি এরকম অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছি, যখন সেই ওষুধটার পরীক্ষা নিরীক্ষা চলছিল মানুষের উপরে, এই গলা দিয়ে হয়তো ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, সে হয়তো নিঃশ্বাস নিতে পারছে না, মাথায় ফেটে গেছে, ক্যান্সার হয়েছে সেটা ফেটে গেছে, শরীরের মধ্যে হয়তো লিভার অ্যাটাক করে গেছে, এরকম নানান ক্যান্সারের যে রিপোর্ট গুলি আসতো সেগুলো দেখতাম। আর যখন দেওয়া হতো সেটা কিভাবে সেগুলো আস্তে আস্তে নিরাময়ের দিকে নিয়ে যাচ্ছে, যখন ক্লিনিক্যাল ট্রায়াল চলতো সেই রিপোর্ট গুলো আসতো, সেগুলো হচ্ছে আমাদের ভীষণভাবে অনুপ্রেরণা দিত যে আরেকটু যদি সুন্দরভাবে করা যায়, আরেকটু হয়তো ওষুধটার দাম কমানো যাবে, মানুষের কাছে আরেকটু পৌঁছানো যাবে। ঠাকুরের সত্যানুসরণের একটা কথা ভীষণভাবে সেই সময় অনুপ্রেরণা দিত। তুমি যদি একটা পিপিলিকার ব্যথা নিরাকরণের জন্য যদি না চেষ্টা করো, সেটা তুমি চেষ্টা করো, একটা পিঁপড়েরও যদি ব্যথা লাগে এমন কাজ তুমি করতে চেও না। ঠাকুর তো সেই জন্য পরম প্রেমময়, তিনি সব দিক থেকে সবভাবে
আমার অনুপ্রেরণা যোগান। আজকে সেই ক্যান্সার গবেষণার যখন করতাম, কিন্তু সেই পথটা অতটা মসৃণ ছিল না। আমাদের পশ্চিমবঙ্গে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আমাদের পাশ করে তারপর ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি বা মেডিকেল সেই লাইনে যেতে হতো। আমার এখনো মনে পড়ে প্রথমবার জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমি সুযোগ পাইনি, আমি আবার পরের বার জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এবং তখন একটু বিষণ্ণতা গ্রাস করতো, ফ্রাস্ট্রেশন চলে আসতো, অবসাদ চলে আসতো। আমি পারবো তো? আমি তো সেরকম ভাবে কোনো কোচিং নেওয়ার সামর্থ্য আমার ছিল না। আমি মামার বাড়িতে মানুষ, কলকাতা দেওঘর থেকে সে মামার বাড়িতে আমি থাকতাম। আমার মামা মামি, আমার দাদু দিদা আমার জীবনে অনেক তারা আমার জন্য করেছেন, আমি বলে তাদেরকে ছোট করতে চাই না। তখন দিদার সাথে দিদা থাকতেন, দিদা আমাকে সমস্ত দেখাশোনা করতেন। আর দিদা এমন করতেন যে দিদার ভয় আমি পড়তাম, আর মাঝে মাঝে অবসাদ গ্রাস করতো যে পারবো তো। তখন সত্যানুসরণের একটা বাণী আমাকে অত্যন্ত প্রভাবিত করত। এখন আরো বেশি করে বুঝি। সত্যানুসরণ বইটা ছোটবেলা পুরোটা পড়তে পেরেছি তা না, এখনো মনে পড়ে স্কুল জীবনে ঠাকুরের সত্যানুসরণ বইটা 9-10 যখন পড়তাম, তখন মনে আছে গোটা 40-50 পাতা পড়েছিলাম, পুরোটা পড়ে উঠতে পারিনি তখন। কিছু কিছু শব্দ, তখন কিছু কিছু বাক্য আমার ভেতরে ঢুকে গেছিল। তার মধ্যে একটি কথা ছিল, তুমি যদি প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও কোনো কাজে বিফল মনোরথ হও, তুমি ছেড়ো না, তুমি লেগে থাকো, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে ঠাকুরের বাণীটা আমার ব্যক্তিগত জীবনে ওই সময় আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিত, যে লেগে থাকাই হচ্ছে সার্থকতার পথ, লেগে থাকতে হবে, লেগে থাকাই হচ্ছে সার্থকতার পথ। আজকে আমি যখন চিন্তা করছি, আজকে প্রায় 40 বছর আগের কথা, মানে এই কথাটাই বারে বারে আপনাদের সামনে আবার মনে পড়ছে। সত্যানুসরণের একটা বাণী কিভাবে আমাকে সবসময় অনুপ্রেরণা দিত। যখন একটা অঙ্ক মিলছে না, করে যাচ্ছি, তখন আবার মনে হচ্ছে আবার একবার চেষ্টা করি। তো এইভাবে করতে করতে একটা র্যাঙ্ক করতে পেরেছিলাম, এবং সেটা খুব একটা বেশি নয়। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা তো মানে এফোর্ট দিলে তারা অনেক ভালো র্যাঙ্ক করতে পারে। আমার তেমন খুব একটা র্যাঙ্ক ছিল না, মোটামুটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো একটা র্যাঙ্ক আমার হয়ে গেছিল। আমি পড়তে শুরু করে দিয়েছিলাম, এবং সত্যানুসরণ তখন আবার যখন পড়তে শুরু করলাম, ওই বইটাই যেন বারে বারে পড়তাম। সহজ একটা বই, ছোট বই। তখন সত্যানুসরণের যে বাণীগুলো আছে, সেগুলোর বাণীগুলোর প্রথম আমি কয়েকটা বাণী আমি দেখতাম যে একটা পার্ট আছে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট। যেমন প্রথম পার্টটা আমি বলি, সরল হও, ঠাকুর বলছেন আমাদের সরল হতে, কিন্তু কমা দিয়ে তারপরে আরেকটা জিনিস লেখা আছে, কিন্তু বেকুব হইও না। সরল হও কিন্তু বেকুব হইও না, অনুতাপ করো, কমা, কিন্তু খেয়াল রেখো ভবিষ্যতে আর যেন অনুতপ্ত হতে না হয়। অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না। সত্য বলো কিন্তু সংহার এনো না। বীর হও কিন্তু হিংস্রক হয়ে বসো না। তা এই যে স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, স্পষ্টভাষী হও, এটুকু বললেই হয়তো যথেষ্ট ছিল, কিন্তু ঠাকুর ওইটুকু বলে সীমাবদ্ধ রাখেননি, কিন্তু মিষ্টভাষী হও। মানে ওই যে সেকেন্ড পার্ট, সত্যানুসরণের যে কয়েকটা বাণী, যে সেকেন্ড পার্টটাই যেন প্রথম পার্টটাকে কন্ট্রোল করছে, এবং সেকেন্ড পার্টটা যদি না থাকে তাহলে কিন্তু বাণীর আমরা যখন জীবনে চলি, আমরা আমাদের বিবেচনা বোধটা যেন হারিয়ে যায়। যেমন ঠাকুর বলছেন স্থির প্রতিজ্ঞ হও, কমা, সেকেন্ড পার্টে আবার ঠাকুর বলছেন কিন্তু গোয়ার হইও না। স্থির প্রতিজ্ঞ হও কিন্তু গোয়ার হইও না। তো এই যে ব্যালেন্সিং ফ্যাক্টর ঠাকুরের বাণীর, তো এই ব্যাপারটা সেকেন্ড ফেজে যখন আবার সত্যানুসরণটা ভালো করে পড়তে শুরু করলাম, তখন এগুলো বুঝতে পারলাম যে না, যে আমাদের যখন আমরা জীবনে চলি, তখন যদি
আমরা একটা বাণীকে খুব স্থির করে নিই, স্পষ্টবাদী হও। তাহলে আমি এমন ভাবে কথাবার্তা বললাম মানুষের সাথে, আমি সত্য কথা বললাম, কিন্তু সংঘাত বাঁধিয়ে বসে থাকলাম, মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। তার পরবর্তী ক্ষেত্রে ওই মানুষটাকেই হয়তো আমার দরকার। তারা অনেকে হয়তো ঠাকুরের নিন্দা করতো আমার সামনে, এমন কথা বলতো যে আমি মানে রেগে যাওয়ার কথা, কিন্তু তখন ভাবতাম যে না, এই মানুষটাকে তো আমি জয় করতে পারছি না, ওর ওর মনে কেন এই প্রশ্নগুলো থাকবে। আমি আমি বোঝার চেষ্টা করতাম যে কেন তার মনে এই প্রশ্নগুলো থাকবে। তখন তাকে নিজের মতো পড়াশোনা করে চেষ্টা করতাম অন্তত তাকে উইন করার, তাকে জয় করার, যাতে তার মনের যদি আমি পরিবর্তন ঘটাতে পারি, তবে কিন্তু তবে কিন্তু হয়তো তাকে আমি হারাবো না। ফাইনালি তো ঠাকুর কাউকে হারাতে না করেছেন। ঠাকুর তো মনে আছে এখনো, ঠাকুরের কাছে একবার চপলাকান্ত ভট্টাচার্য এসেছিলেন, আনন্দবাজার পত্রিকার সম্পাদক। ঠাকুরকে আমি দেখতে পাইনি, ঠাকুরের আমার দর্শন হয়নি। আমি যে বছর আমার জন্ম 1969 সালের জুন মাসে, সেই বছরেই ঠাকুরের মহাপ্রয়াণ হয় জানুয়ারিতে। আর আমার মা বাবা তখন দেওঘরে, আমি মায়ের পেটে ছিলাম তখন জানুয়ারি মাসে। তখন যখন ঠাকুর চলে যান, আর এটা আমি শুনেছি যে ওই অবস্থায় মা যখন ঠাকুরের কাছে যান, বাবা যখন নিয়ে যান, মাকে ঠাকুর স্পর্শ করেছিলেন। মা খুব ঘাবড়ে গেছিলেন যে আমার জন্ম কিভাবে হবে, সবকিছু যেন ঠিকঠাক হয়। তখন ঠাকুরের শরীর ভালো থাকতো না সবসময়, একটি কোণার ঘরে ঠাকুর থাকতেন, আমি বাবার কাছে শুনেছি, মার কাছে বহুবার শুনেছি যে ওই সময় একদিন ঠাকুরের কাছে মা গেছিলেন এবং মাকে ঠাকুর স্পর্শ করেছিলেন। তো যেটা আমি বলছিলাম যে ঠাকুরকে আমি দেখিনি, ঠাকুরের কথা আমি পরবর্তীকালে বাবার কাছ থেকে বেশিরভাগ শুনেছি। কারণ আমাদের বাড়িতে যখন উৎসব হতো, উৎসবটা একটা বিরাট আনন্দের সময় ছিল আমাদের দেওঘরে। ছোটবেলা দেওঘরে সৎসঙ্গ তপবনে পড়তাম, দুর্গাপুজো হতো, পয়লা বৈশাখ হতো, ঠাকুরের জন্মদিন হচ্ছে, স্নান উৎসব হচ্ছে, 2রা সেপ্টেম্বর হচ্ছে। মানে এই উৎসব আসা মানে হচ্ছে 3-4 দিন আগে থেকে আমাদের স্কুল ছুটি, আমাদের পড়াশোনার পাঠ বন্ধ রেখে আমরা অপেক্ষা করতাম বিভিন্ন ট্রেনে, বিভিন্ন বাসে মানুষজন কিভাবে আসছে, কত কষ্ট করে মানুষজন আসতো। এখনো মনে আছে, প্রভাত চন্দ্র দে আমাদের দাসবিলাতেই থাকতেন, আসামের উনি একনিষ্ঠ কর্মী ছিলেন। তো ওনার বাড়িতে আসাম থেকে অনেক দাদারা আসতেন, ভোরবেলা হয়তো এসে পৌঁছতেন। আর আমাদের বাড়িতে আসতেন আমাদের যারা পরিচিত ছিল, রতিকান্ত দা বা শ্যামনগর থেকে আসতেন তরুণ দা, প্রিয় দা, এদের কথা আজকে ভীষণ মনে পড়ছে। আপনারা সেই সুযোগ করে দিয়েছেন আমাকে সেইগুলো মনে করার, দেওঘরের কথা। তখন আনন্দ হতো যে এই যে উৎসবগুলোকে কেন্দ্র করে আমাদের ভীষণ একটা আনন্দ হতো। কত মানুষজন আসছে আনন্দবাজারে, স্নান উৎসবের সময় একটা করে গোটা আম পাওয়া যাবে, তখন একটা করে গোটা আম দেওয়া হতো, এটা আমার মনে আছে আনন্দবাজারে। কারণ সত্যি সত্যি মানে আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে একটা যে গোটা আম কিনে খাওয়া হবে সেই সামর্থ্য ছিল না। একটা আম এনে অনেক টুকরো করে আমরা খেতাম। তো স্নান উৎসবের সময় আমাদের সেই একটা সুযোগ ছিল যে একটা গোটা আম খাওয়ার। তো ঠাকুরের কথা বাবার কাছ থেকে শুনেছি, শ্রদ্ধেয় পূজনীয় প্রফুল্ল কুমার দাসদার কাছে শুনেছি, যারা ঠাকুরের সঙ্গ করেছেন। তো এইভাবেই ঠাকুরের সম্বন্ধে একটা ধারণা আমার মনের মধ্যে গজিয়ে উঠেছে। তো ঠাকুরের কাছে যখন চপলাকান্ত ভট্টাচার্য এসেছিলেন, আনন্দবাজার পত্রিকার সম্পাদক, উনি এসে ঠাকুর বাড়ির যে ঠাকুরের নানান রকম কর্মকাণ্ড দেখে, হাসপাতাল আছে, স্কুল আছে, ঠাকুরের অফিস আছে, কত মানুষজন আশ্রমিকরা ঠাকুরের কাছে আশ্রমে থাকেন, তাদের জীবন নির্বাহ হয়। তো চপলাকান্ত ভট্টাচার্য ঠাকুরের সম্বন্ধে অনেক খারাপ কথা শুনেছেন। যখন এলেন ঠাকুর বাড়িতে, তখন ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি এত ভালো ভালো কাজ করেন, তো মানুষ তো জানে না, তো আপনার এই ভালো ভালো কাজ, আপনি যে এত পরোপকার করেন, এগুলো আপনি একটু বলেন না কেন? এগুলো যদি পেপারে একটু দেন, ম্যাগাজিনে যদি একটু দেন, তাহলে তো বুঝতে পারে যে মানুষ, আপনি এত পরোপকার করছেন। আপনি শুধুমাত্র ধর্মের কথা মানুষকে বলেন না, মানুষকে পরোপকার করার চেষ্টা করেন। তো ঠাকুর তখন আস্তে থেমে গিয়ে চপলাকান্ত ভট্টাচার্যকে বলেছিলেন যে দেখুন, তো দুনিয়াতে আমি
পরোপকার তো করি না, পর বলে কাউকে ভাবতে পারি না। পর বলে যখন কাউকে ভাবতে পারি না, তো আমি পরোপকারটা করব কিভাবে? মানে এই কথাগুলো যখন শুনি, আবার যেন জীবনকে নতুন করে ফিরে পাই। যে পরোপকার আমি করব কি করে, পর বলে যখন কাউকে ভাবতে পারি না। তা যখন এই ঠাকুর এই কথাগুলো বলেন, তখন ঠাকুর একবার বলেছিলেন যে আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্যকেও ত্যাগ করতে পারি। সুতরাং মানুষের কোন মানুষকে কখন আমার দরকার হবে কেউ বলতে পারে না। আজকে যদি আমাদের সাথে কোনো মানুষ বিরোধিতা করে, তো আমার মনে হয় যে আমি এটা ভাবতে ভালোবাসি, আমাদের সেই মানুষটাকে জয় করতে হবে। আমরা তো ঠাকুরের অনুগামী, আমরা সবাইকে আপন করে জীবনে চলবো। ঠাকুর তাই চেয়েছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমি সহজভাবে ঠাকুরের পথে চলতে গেলে এই কথাটাকে আমার আবার বারে বারে মনে হয় যে ছোটবেলা ওই বাবা কি করতেন, যে প্রার্থনার পরে সৎসঙ্গের পরে ধ্বনি দেওয়া হয়, আমাদের ভাইদের বাবা শেখাতেন এই আর্যস্থান পিতৃস্থান এইটা বল তুই। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম, ভুল হতো, আবার বলতাম, কিন্তু ওই বলার সূত্র ধরে তখন ও এই কথাগুলো মনে ঢুকে গেছে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। এই বাণীগুলো তখন ওই মাথায় ঢুকে গেছে, কিন্তু তখন হয়তো হৃদয়ঙ্গম হয়ে ওঠেনি। পরবর্তী কালে যখন ঠাকুরের সম্বন্ধে মাঝে মাঝে চিন্তা হয়, তখন সেই কথাগুলো অনুরণিত হয়। যখন এই সিরাম ইনস্টিটিউট, এখন আমি হায়দ্রাবাদে থাকি, আমি এখন আমার চাকরিটা ছেড়ে দিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, তাদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। সেই সূত্র ধরে আমি যা শিখেছি আমার জীবনে সেগুলো বলার চেষ্টা করি। সেই সূত্র ধরে আমি সিরাম ইনস্টিটিউটে যাই পুনাতে। তো আমার মনে আছে কোভিড যখন হয়েছিল, সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে যখন কোভিড গ্রাস করেছিল, তার পরেই তখনও ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি, সারা ভারতবর্ষ জুড়ে ভ্যাকসিনেশনের কাজ চলছে। তো যখন সিরাম ইনস্টিটিউটে আমি গেলাম, ওরা তো কোভিশিল্ড বলে ভ্যাকসিনটা বানিয়েছিল, আর ওদের ভ্যাকসিন ভারতবর্ষের 90% লোক নিয়েছিল। তো ওরা ওদের টিমটাকে, ওদের টিমের সামনে যখন আমি দাঁড়ালাম, একটা বিশেষ বিষয় ওদের ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। বাচ্চা বাচ্চা ছেলে সব জয়েন করেছে কোভিডের সময়। তখন তো ভালো ঠিক মতো প্রসেসেও সিলেকশন করা যায়নি। বাচ্চা বাচ্চা ছেলে, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তাদের অ্যাটিটিউড দেখে তাদের চাকরিতে নিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে খুব কম সময়ের মধ্যে ট্রেনিং দিয়ে একেবারে ফেসিলিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখো, সারা ভারতবর্ষ আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে। আমরা যদি এক মিনিট সময় নষ্ট করি, তাহলে হয়তো কয়েক হাজার ভ্যাকসিন তৈরি হবে না। আর কয়েক হাজার ভ্যাকসিন তৈরি না হলে আমাদের যে গাড়িটা আছে 14 দিন পরে যখন ভ্যাকসিন টেস্টিং হয়ে সেই গাড়িতে উঠবে, সেখানে হয়তো কয়েক হাজার ভ্যাকসিন কম থাকবে, এবং তাতে হয়তো কয়েকশো মানুষের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে। তো এইভাবে আমি যখন ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি দেখলাম ও বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওরা দিন রাত পরিশ্রম করে এই কোভিড ভ্যাকসিন বানাচ্ছে। কেউ হয়তো 2 দিন বাড়ি যায়নি, 3 দিন বাড়ি যায়নি। তখন মানে এরা তো মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছে। তো আমাকে ট্রেনিং দেওয়ার জন্য ওদের ডেকেছে। তো আমি ওদের কাছে হাত জোর করে, তো তোমাদের আমার ট্রেনিং দেওয়ার কিছু নেই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তোমাদের তৈরি ভ্যাকসিন পেয়ে সারা ভারতবর্ষের মানুষ নতুন জীবন পেয়েছে। তো মনে মনে ভাবলাম, তোমরাই তো ঠাকুরের কর্মী। ঠাকুর তো এটাই বলেছেন যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। তো ধর্মের সংজ্ঞা তো এটাই। তো আমরা যে যার জায়গায় থাকি না কেন, আমরা মনে হয় নিজেদের মতো করে ধর্মকে পালন করার চেষ্টা করি। আর ঠাকুরের আন্দোলন বলতে আমার এটাই বারে বারে মনে হয়, ঠাকুরের কাছে যখন ভক্তরা থাকতেন, ঠাকুর মাঝে মাঝে স্বতঃস্ফূর্ত হয়ে কিছু কথা বলে ফেলতেন। এক কথা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, এই দম্বল জানিস? দম্বল দম্বল মানে হচ্ছে, এই আমার ছেলেকে আমি দই পাতা শেখাচ্ছিলাম কয়েকদিন আগে, মনে আছে? ওর মা এবং ওর দিদি কলকাতা চলে গেছিল, আমি আর আমার ছেলে একসাথে ছিলাম। তো দম্বল দই পাতা আমি শেখাচ্ছিলাম যে দই কিভাবে পাততে হয়। তখন অল্প একটু দই নিয়ে দুধটা গরম করে একটু ঠান্ডা হওয়ার পর দইটা দিয়ে ঘেটে দিতে হয়।
তখন তারপর আমি দেখলাম একটু রোদে রাখ, একটু গরমে রাখ, দেখবি তাড়াতাড়ি হয়তো দইটা পড়ে যাবে। তো ও রাখলো, ও খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে 4-5 ঘন্টা পরে ওই অল্প একটু দই গোটা দুধকে দইয়ে পরিণত করতে পারে কিনা। আর 4-5 ঘন্টা পরে ঠিক তাই হলো। তখন ঠাকুরের কথা ছিল, দম্বল দেখেছিস? দম্বল হচ্ছে অল্প একটু দই গোটা দুধকে দইয়ে পরিণত করে দেয়। তখন ঠাকুর আমাদের কিন্তু সেই দম্বল হয়ে উঠতে বলছেন, যে আমরা যদি সৎ থাকি, ঠাকুর এক জায়গায় বলছেন, তুমি যদি সৎ হও তোমাকে দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। ঠাকুরের আন্দোলনটা প্রথমেই হচ্ছে তাই ব্যক্তি আন্দোলন। আমি নিজের জীবনকে যদি, নিজের চরিত্রকে যদি সুগঠিত করতে পারি, এখনো নিজের দিকে যখন তাকাই আমি নিজে বুঝি আমার মধ্যে কত গলদ আছে, আমার মধ্যে কত কালো আছে। আমি নিজেকে তো আমি সবচেয়ে ভালো চিনি, কিন্তু এটাও বুঝি সেই পথটা কিন্তু পরিষ্কার। ঠাকুর সেই পথ আমাদের দেখিয়ে দিয়েছেন। এই জার্নিটা আমাদের যে চলাটা সেটা চলতে থাকবে। ঠাকুর বারে বারে বলতেন, চরণ পূজা নয় চলন পূজা। যে চরণে চললে তোমার জীবন সার্থক হয়ে উঠবে, সেই চলনে যদি আমরা চলতে পারি, রাস্তায় যেতে যেতে রাস্তার পাশে যত ঘর বাড়ি আছে তোদের দেখে দরজা খুলে যাবে, তোদের দেখে জানলা খুলে যাবে, মানুষ শঙ্খ নিয়ে অপেক্ষা করবে তোদেরকে স্বাগত করার জন্যে। তোরা এক একটা জীবন্ত মন্দির হয়ে ওঠ। এই হচ্ছেন ঠাকুরের আশা আমাদের প্রতি। তোরা এক একটা জীবন্ত মন্দির হয়ে ওঠ, এই হচ্ছে ঠাকুরের আশা। আমরা যেন সবাই ঠাকুরের মনের মানুষ হয়ে উঠতে পারি। এবং ঠাকুরের মনের মানুষ হওয়ার উপায় আমি মনে করি যে ঠাকুরের যে গ্রন্থগুলো আছে, বইগুলো আছে, তার নিয়মিত পাঠ, ঠাকুরের যারা সঙ্গ করেছেন, এখন সেই সমস্ত মানুষ নেই, ঠাকুরের কথা শোনা, নিজের মনের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এবং সর্বোপরি ঠাকুর যে বলেছেন যে চলন পূজা, সেই আমাদের চলনের মধ্যে দিয়ে প্রতিনিয়ত খুব অল্প অল্প করেও ঠাকুরের এত সাহিত্য রাজি আছে, প্রায় 2500 ঠাকুরের ইংরেজিতে বাণী আছে। ঠাকুরের বাংলায় বাণীর সংখ্যা হচ্ছে 20,000। এত তো কবে পড়বো আমি জানি না। আপনি দেখবেন আমি এই মুহূর্তে বসে আছি আমার বৈঠকখানা ঘরে, যেখানে আমি পড়াশোনা করি। আমার বাবা ওই ডান দিকে যে বইয়ের তাকটা আছে, ওপরে আলোচনা প্রসঙ্গের সমস্ত সেটগুলো আমাদের 3 ভাইকে একটা করে দিয়ে রেখেছেন। আমরা সবাই সেটা নিয়ে পড়াশোনা করি। তো মাঝে মাঝে চেষ্টা করি, সবসময় করতে পারি না। তো এইভাবেই আমাদের জীবন চলছে, আমাদের জীবন চলতে থাকুক। এই চলার পথে যে ঠাকুরের যে ফ্ল্যাশ লাইট যেটাকে বলে, আমরা যখন অন্ধকার পথে চলি সরকার কিন্তু লাইট পোস্ট রেখে দেয়, আর আমাদের জীবন চলার পথে ওই বিভিন্ন লাইট পোস্ট হলো ঠাকুরের বিভিন্ন বাণীগুলো, ঠাকুরের বিভিন্ন ঘটনাগুলো, ঠাকুরের বিভিন্ন বইগুলো, কিংবা ঠাকুরের মানুষ যারা ঠাকুরের দীক্ষা না নিয়েও ঠাকুরের মানুষ যারা ঠাকুরের বাঁচা বাড়ার কথাকে নিজেদের জীবনে প্রতিফলিত করে চলেছেন, দীক্ষা নিয়ে বা না নিয়ে, তাদের সেই সৎসঙ্গ বা অনুপ্রেরণা, তারাই কিন্তু হচ্ছে লাইট পোস্ট। আর সেই রাস্তা দিয়ে যখন আমরা এগিয়ে যাব, আমরাও কোনো সময় হয়তো লাইট পোস্ট হয়ে উঠবো, আমাদের দেখেও মানুষ অনুপ্রেরণা পাবে। সেটাই হচ্ছে ঠাকুরের আশা। আশাকে আমরা জিয়ে রেখে আরো ঠাকুরের মানুষ হয়ে উঠি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। অসাধারণ, এটা কি বলে ইষ্ট প্রসঙ্গ, কত বিনয়ী, অসম্ভব সুন্দর করে ঘরে বেড়ে ওঠার কথা সুন্দর করে বললেন। আর আমিও ফার্মাসির সঙ্গে যুক্ত, আমিও রস কোম্পানি ক্লায়েন্ট, খুব ভালো দাদা। ইষ্ট প্রসঙ্গ শোনার পরে কর্মে বা কি করে রাখলে যে জীবনে অতীতের কথাগুলো সুন্দর বললেন, অতীতকে স্মরণ করে ঠাকুরকে নিয়ে ঠাকুরের এক একটা পাণ্ডা যায় খুব সুন্দর করে বললেন। আমরা অনেক অনুপ্রেরণা পেলাম। এত সংক্ষিপ্ত সময় এত সুন্দর করে বললেন। জয় গুরু, আপনার স্বস্তি সুন্দর মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই। আপনি দীর্ঘদিন
ঠাকুরের এইভাবেই কথা পরিবেশন করে আমাদের অনুপ্রেরণা দেবেন। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। এত বিদগ্ধ মানুষ এত সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন, এটাই হচ্ছে ইষ্ট প্রসঙ্গ, জীবনের কথা তিনি বললেন। এরপরে আমি পরবর্তী সংক্ষিপ্ত ইষ্ট প্রসঙ্গের জন্য